প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদে। শুরুতেই শিরোনাম। কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু। 10,000-এর বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা, আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী। বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মীদের দ্রুত প্রমোশন, সপ্তম পে কমিশন নিয়ে বিরাট আপডেট। পুরস্কার দিয়েছিলেন মমতা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল শুভেন্দুর সরকার, নেতাজি কাণ্ডের জের। বেআইনি নির্মাণ কাণ্ডে 27 জনকে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার। কাজ ঢের, কর্মী কম, আবাস যোজনায় সমীক্ষার মেয়াদ 15 দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ। নিয়োগ দুর্নীতি তদন্ত শেষের পথে, হাইকোর্টে 12 সদস্যের সিট ভাঙার আর্জি সিবিআইয়ের। হাইকোর্টে অস্বস্তি বাড়ল টুলুর, পাথর সম্রাটের মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি কৌশিক চাঁদ। আমার ভোট ফিরিয়ে দিন, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের। বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 10 দিনের সময়সীমা, সাংসদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের। পুজোর 4 দিন স্পেশাল ক্যান্টিন, দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ কৌস্তভের। চিকিৎসার জন্য একাধিক শহরে ফ্রি যাত্রা, সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাচ্ছে ট্রেনের নিয়ম। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে 15ই আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্ন পূরণে বাধা অর্থ। ফের সক্রিয় বর্ষা, সাগরে গভীর নিম্নচাপ, 13 থেকে 15ই আগস্ট দক্ষিণে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আর হারাবে না চাবি বা ব্যাগ, ভারতে লঞ্চ হল গুগলের ব্লুটুথ ট্র্যাকার। দুর্গাপুজোর আগেই বড় উপহার, নন্দীগ্রামে 3 বছরে জল প্রকল্পে গতি, বড় নির্দেশ শুভেন্দুর। 200 কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হলো নোটিশ। মেডিকেল এডুকেশন সার্ভিসে স্বেচ্ছাবসর নয়, রায় হাইকোর্টের। 2020 সালে শ্রমিকের ওপর হামলা, অভিষেকের নামে অভিযোগ দায়ের, সরকারি মাটি চুরির মামলাতেও তদন্তের নির্দেশ আদালতের। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সিলেবাসে শ্যামাপ্রসাদ, মতামত দিতে সাধারণ মানুষের জন্য পোর্টাল চালু করছে রাজ্য। রবীন্দ্রসঙ্গীত ভাইরাল হওয়ার পর হারান চাকরি, এবার রূপঙ্করের সঙ্গে মঞ্চে গাইবেন সেই সিকিউরিটি গার্ড। ভুল ত্রুটির নালিশ কোথায় জানাবে আমজনতা, ঠিক করতে হবে অভিযুক্ত হাসপাতালকে, কড়া নির্দেশ রাজ্যের। গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, নতুন করে খুলল আরজিকর ফাইল। স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত 4000, অনুষ্ঠানে অন্য 5 রাজ্য, নবান্নের গুচ্ছ গাইডলাইন। হাইকোর্টের স্থগিতাদেশ, অনাস্থা স্বস্তি আরাবুলের। গোটা প্রকল্পই বেআইনি, রাজারহাটের অ্যাকোয়া গলফ ভিলা ভাঙার নির্দেশ হাইকোর্টের। নেতাজিকে অপমানে 0 টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের 6 এফআইআর, ধৃত 1। সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির 8 কোটিরও বেশি টাকা, হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির। অগ্রিম 5 লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট, জনতার দরবারে লেকটাউনের মহিলা। গান্ধীর সঙ্গে হাজতবাস, 100 বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী শরফুদ্দিন। ইন্দোরের ধাঁচে স্বচ্ছ শহর গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। কমলা পোস্টারে নালিশের ঠিকানা জানাবে হাসপাতালে, রোগীদের সুবিধেও নির্দেশ স্বাস্থ্য কমিশনের। মহিলাদের বছরে 50,000, নির্বাচনের মুখে যোগীরাজ্যের নয়া প্রকল্প, ভোট কেনার চেষ্টা তোপ অখিলেশের। ফুকেট দিল্লি বিমানে যান্ত্রিক ত্রুটি ঢাকতে ঝাঁকুনির অজুহাত, রিপোর্টে চরম গাফিলতির তথ্য ফাঁস। 500 টাকা ঘুষ চাওয়ায় প্রতিবাদ করেছিলেন, বছর ঘুরতেই 1 কোটি নেওয়ার অভিযোগ সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে। নজির গড়ে পূর্ণ বন্দে মাতারাম দিয়ে শুরু লোকসভা, মকরদ্বারে রাজনৈতিক তোপের আবহে মুলতুবি বাদল অধিবেশন। ক্যাব বুক করার আগে আর দেওয়া যাবে না টিপ, দেওয়ার অপশন, অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে করার নির্দেশ কেন্দ্রের। জীবনের সফরে শর্টকাট নয়, ইন্টারনেটের যুগে জেনজিদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর। বিরোধীদের ইতি টানা দরকার, পলাতক বিজয় মালিয়া এবং ব্যাংকগুলির আইনি লড়াই নিয়ে মন্তব্য হাইকোর্টের। প্রিয় দর্শক,
এবার আসছি বিস্তারিত খবরে। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে অনন্য নজির, কারণ এবার গোসাবার কিষাণ মান্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য বেশ কয়েকটি জায়গা খতিয়ে দেখা হয়। তার মধ্যে গোসাবি কাছারি মাঠ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্প খতিয়ে দেখা হয়। তবে ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে গোসাবার কিষাণ মান্ডিকে মূল অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়। এতদিন কলকাতার রাজপথে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতেন মুখ্যমন্ত্রীরা। এই প্রথমবার সুন্দরবনে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত বর্তমান মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুন্দরবনে তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা, নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এদিকে কলকাতার রেড রোডের অনুষ্ঠানেও থাকবে বিশেষ চমক। সোমবার কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্য 5টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় সাংস্কৃতিক ও খাবারের উৎসবের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে কলকাতায় রেড রোডের অনুষ্ঠানে কোনো 5 রাজ্যের বিশিষ্টরা থাকবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রের নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরের সকাল 9টার পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করতে হবে। রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী এবং জেলা স্তরে মন্ত্রী, কমিশনার বা জেলাশাসক পতাকা উত্তোলন করবেন। মহকুমা ও ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিক এবং পঞ্চায়েত ও গ্রাম স্তরে গ্রাম বা পঞ্চায়েত প্রধান পতাকা উত্তোলন করবেন। স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় রাজ্যপালের বাসভবনে সন্ধ্যা 6টার পর অ্যাট হোম অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এই অনুষ্ঠানে সাধারণ আমন্ত্রিতদের পাশাপাশি বিশেষ কৃতিত্বের অধিকারী বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। তালিকায় থাকবেন দিব্যাঙ্গজন, বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তি, পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা নেওয়া মানুষ, স্বচ্ছতা কর্মী, পদ্ম পুরস্কারপ্রাপ্ত, শহীদ পরিবারের সদস্য, অলিম্পিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাহসিকতা পুরস্কারপ্রাপ্ত শিশু, মহিলা, সরপঞ্চ, ছাত্রছাত্রী এবং নূতন উদ্ভাবনের সঙ্গে যুক্ত গবেষকরা। এ ধরনের 25 থেকে 50 জন বিশেষ অতিথির জন্য আসন সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এই সঙ্গে দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ বাড়াতে সারা দেশের ব্যান্ডের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 343টি গুরুত্বপূর্ণ স্থানে এই অনুষ্ঠান হবে। স্থানীয় প্রশাসনকে অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। মাসিক উপার্জন 10,000 টাকার বেশি, পারিবারিক আয় 12 লক্ষের বেশি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা। তবে যারা দিব্যাঙ্গ ভাতা PM কিষাণ যোজনার অধীনে রয়েছে তারা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে 3টি বেশি ঘর থাকলে পাওয়া যাবে না। জমির পরিমাণ 50 ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। 25 থেকে 60 বছর বয়সী বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবেন। তারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না। অন্নপূর্ণা যোজনার মাপকাঠি ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগস্ট মাসের 17 তারিখ যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। বিজেপির সংকল্পপত্র অনুযায়ী মাসিক 3000 মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মী ভাণ্ডারের মতো বেনজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যোগ্যরাই এই টাকা পাবেন, সরকারি টাকা নয় ছয় করতে দেবেন না। সেই মোতাবেক মাপকাঠি বেঁধে দিয়েছেন তিনি। এদিন শুভেন্দু বলেন, আগের মাসে প্রশ্ন উঠেছিল অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না। এবার গ্রামীণ এলাকায় মহিলাদের 3টির বেশি ঘর থাকলে মিলবে টাকা। এতে গ্রামীণ মহিলাদের সংখ্যা বাড়বে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যে জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে 1,19,00,000 মহিলা পেয়েছেন টাকা। চলতি মাসে উপভোক্তার সংখ্যাটা বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা টাকা পাবেন। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অর্থ দপ্তর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করবে। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাদের প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
রাজ্যে পালাবদলের পরে সপ্তম পে কমিশন গঠন হয়েছে। মাঝে মধ্যে সামনে আসছে নানা আপডেট, তাতে চওড়া হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের মুখের হাসি। এবার যেমন সরকারি কর্মীদের পদোন্নতি তথা প্রমোশন সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এসেছে। সপ্তম পে কমিশন চালু হলে রাজ্য সরকারি কর্মীরা কি কি সুবিধা পাবেন এই নিয়ে বিস্তর চর্চা আলোচনা হচ্ছে। ডিএ বেতন বৃদ্ধি থেকে শুরু করে বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুযোগ সুবিধা সহ একাধিক সুবিধা পেতে পারেন তারা। সম্প্রতি আবার সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলী ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেখানে নতুন পে কমিশনের অধীনে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে বদলের প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব যদি কার্যকর হয় তাহলে রাজ্য সরকারি কর্মীদের আরও দ্রুত প্রমোশন হবে বলে খবর। বর্তমানে কোনো সরকারি কর্মীর চাকরি জীবনের 8, 15 ও 24 বছর পূর্ণ হলে প্রমোশনের সুযোগ পান। তবে নবান্নের প্রস্তাবে বলা হয়েছে কোনো সরকারি কর্মী চাকরি জীবনের 5, 8, 12, 18 ও 24 বছর পূর্ণ হলেই প্রমোশনের সুযোগ পাওয়া যাবে, অর্থাৎ আরও দ্রুত প্রমোশনের সুযোগ পেতে পারেন তারা। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে বড় প্রস্তাব দিয়েছে নবান্ন। 3% থেকে বাড়িয়ে তা 5% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলেও সরকারি কর্মীদের ব্যাপক সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্যে পালাবদলের পরেই সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 2027 সালের জানুয়ারির মধ্যে রাজ্যে নতুন পে কমিশন চালু করা হবে। সেই লক্ষ্যেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ পুরস্কার ফিরিয়ে নিল রাজ্য সরকার। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চলতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই সম্মান প্রদান করেছিলেন। সেই পুরস্কার শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকার ফিরিয়ে নিল। বিগত কয়েকদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক অপমানজনক মন্তব্য করে চলেছেন অনন্ত মহারাজ বলে অভিযোগ। অনুমান তার জেরেই এই সম্মান কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বুধবারই এই ইস্যুতে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নেতাজিকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে গ্রেপ্তারিও হতে পারে। একই সঙ্গে তিনি জানান, এই ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল এরপর হয়তো অনন্ত মহারাজ সুর নরম করবেন, কিন্তু তা হয়নি, বরং নিজের অবস্থানে অনড় থেকেই মন্তব্যের সাফাই দিয়েছেন তিনি। সাংসদের কথাই, আমি কাউকে নিয়ে খারাপ কিছু বলিনি, আমি শুধু ঐতিহাসিক কিছু তত্ত্ব সকলের সামনে তুলে ধরেছি। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তো আর আমার জন্ম হয়নি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির প্রসঙ্গে তার সংযোজন, মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে কি বলেছেন বা না বলেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি নিজের মুখ থেকে কোনো মিথ্যা কথা বা মনগড়া রূপকথা বানিয়ে বলিনি, কারণ আমি মিথ্যা বদনামও ছড়াইনি। যেটা ইতিহাস বইয়ের পাতায় রয়েছে সেটাই সাধারণ মানুষের সামনে বলেছি। নেতাজিকে নিয়ে অনন্তর করা বিতর্কিত মন্তব্যের জল গড়িয়েছে থানা পর্যন্ত এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। এই উত্তপ্ত আবহেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পর অবশ্য কিছুটা সুর বদলে আত্মপক্ষ সমর্থনের পথ বেছে নিয়েছেন মহারাজ। তবে অনন্ত সাফ কথা, তিনি কাউকে বদনাম করেননি। অন্যদিকে অনন্ত মহারাজের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে হলফনামা তিনি রাজ্যসভা নির্বাচনের সময় জমা দিয়েছিলেন সেই হলফনামা জাল বলে সূত্রের খবর। যে হলফনামা অনন্ত মহারাজ জমা দিয়েছিলেন সেখানে 1975 সালে অসমের সরুপেটা ইংলিশ হাই স্কুল থেকে তিনি 8ম শ্রেণী পাশ করেছেন বলে বলা হয়েছে। অথচ অসম সরকার বলছে বাস্তবে ওই নামের কোনো স্কুলই নেই। এক্ষেত্রে অনন্ত মহারাজের রাজ্যসভা সাংসদ পদও অনিশ্চিত হয়ে পড়তে পারে। তারাতলা কাণ্ডের পরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক পুরসভার নির্মীয়মান বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ বন্ধ করে অডিটের সিদ্ধান্ত নেয় রাজ্যের পুর দপ্তর। গতকাল তার রিপোর্ট কার্ড প্রকাশ করল IGLUS ভবন। কতগুলি বিল্ডিংয়ের ক্ষেত্রে কী পরিমাণ বিচ্যুতি রয়েছে সেগুলি এদিন প্রকাশ করা হয় রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের রিপোর্টে। অনুষ্ঠানে প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ জানান, ইতিমধ্যে 27 বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। এমন 27 বেআইনি বিল্ডিংয়ের ফিল্ডার ইঞ্জিনিয়ারদের মধ্যে যাদের সেন্সর করা হয়েছে তাদেরই এদিন ডাকা হয়েছে। যে ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছিল তাদেরকেও ডাকা হয়েছে। গতকাল একাধিক নির্মীয়মান সংস্থার প্রতিনিধি ডেভেলপারদের সামনে রিপোর্ট কার্ড সামনে এনে করা হুঁশিয়ারি দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন যে 27 জন আজ এসেছেন তাদের ব্ল্যাকলিস্ট করা হবে, তারা কোনোভাবেই ছাড় পাবেন না। ওরা ভাবেনি বিজেপি সরকার চলে আসবে
আর ওদের বেআইনি কাণ্ড কারখানা বন্ধ হয়ে যাবে। পুরসভার ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা তুলে ধরে অগ্নিমিত্রার নিদান, ইঞ্জিনিয়াররা কেন কোনো কাজ করছেন না? অসুবিধা থাকলে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিন। কে অধিকার দিয়েছে মানুষের জীবন নিয়ে খেলার? প্ল্যান পাস করালে কিভাবে? নাকি টাকা খেয়েছেন? আর্জি জানাবো, কেউ যেন আপনাদের থেকে ফ্ল্যাট না কেনে। পশ্চিমবঙ্গ আবাস যোজনায় সমীক্ষার মেয়াদ বাড়ল আরও 15 দিন। এবার বাড়ি বাড়ি পৌঁছে সার্ভের কাজ সম্পূর্ণ করতে জোর দিচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। গতকাল দুর্গাপুরে একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে টাকা ফেরত আনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। এদিন দুর্গাপুরে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, আগে 15ই আগস্ট পর্যন্ত আবাস যোজনার সার্ভের সময়সীমা ছিল। কেন্দ্রের তরফে আরও 15 দিন সময় বাড়ানো হয়েছে। প্রবল বৃষ্টি, তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া, একই সঙ্গে চলছে একাধিক কাজ। এই অবস্থায় পঞ্চায়েত দপ্তরে 11,000-এরও বেশি কর্মীর ঘাটতি রয়েছে। সেই কারণে সমীক্ষার কাজে কিছুটা দেরি হয়েছে। তাই সমীক্ষার জন্য আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়া হলো। প্রতিটি বাড়িতে পৌঁছে সঠিকভাবে কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। যেসব বাড়িতে এখনও সার্ভে কর্মীরা পৌঁছতে পারেননি কিংবা কোনো কারণে সার্ভে করা সম্ভব হয়নি, তাদের নাম ও ঠিকানা ইমেলে জানালে সেখানে কর্মী পাঠিয়ে সার্ভের ব্যবস্থা করা হবে। এদিন পূর্বতন সরকারের বাংলার বাড়ি প্রকল্পের হিসেব তুলে ধরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পুরনো পর্যায়ে প্রায় 30 লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 12 লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। তবে সেই উপভোক্তারা আদৌ যোগ্য কিনা তা ফের খতিয়ে দেখা হচ্ছে। বাকি প্রায় 18 লক্ষ বাড়ির কাজ এখনও বাকি রয়েছে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে 20,20,000 উপভোক্তার কাছে টাকা পাঠানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের তালিকায় প্রায় 12,500 নাম ফলস বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের টাকা ফেরতের জন্য নোটিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রায় 1,000 জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের কাছ থেকেও টাকা ফেরতের প্রক্রিয়া চলবে। কেন্দ্রীয় দলের পরিদর্শন ও রিপোর্টের পর বন্ধ থাকা কাজ ফের চালু হয়েছে। তবে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। রাজ্যের 10% পঞ্চায়েতে বিশেষ অডিট চলছে। আবাস ও 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখা হচ্ছে। কোথাও গন্ডগোল ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা আবাস যোজনার নামে গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে তারা কেউ রেহাই পাবে না। পাশাপাশি 125 দিনের কাজ ও আবাস যোজনার কাজ কোনো গতিতে এগোচ্ছে সেই নিয়ে দুই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্তে গঠিত 12 জন সদস্যের বিশেষ তদন্তকারী দল ভেঙে দেওয়ার আবেদন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্জি জানিয়েছে। হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই 12 সদস্যকে বদলি করা যাবে না। যাতে তদন্ত বিঘ্নিত না হয় সেজন্যই এই নির্দেশ দিয়েছিল তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখন তদন্ত শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে চূড়ান্ত চার্জশিটও আদালতে জমা পড়ে গিয়েছে। ফলে যে উদ্দেশ্যেই এই বিশেষ দল তৈরি করা হয়েছিল তা পূরণ হয়েছে বলে দাবি সিবিআইয়ের। তাই এবার সিট ভাঙার অনুমতি দিক আদালত। কারণ হিসাবে সিবিআই উল্লেখ করেছে এই 12 সদস্যের অন্যান্য ক্ষেত্রে তদন্ত রয়েছে। ফলে আদালত অনুমতি দিলে তারা সেই তদন্ত হস্তক্ষেপ করতে পারে। চলতি সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য 2019 সালে সিট গঠন করা হয়েছিল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির সামনে আসার পর তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম সিট গঠন। বেশ কয়েকটি মামলা তদন্ত করে সেই সিট তদন্ত শেষের পথে থাকায় সেই সিট ভেঙে দেওয়ার আর্জি নিয়ে হাইকোর্টে গেল সিবিআই। গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে অন্তরাল থেকেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এবার সেই মামলা থেকে হাত তুলে নিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। তিনি জানিয়েছেন, একই ব্যক্তি কোর্টের অন্য বেঞ্চেও মামলা করেছেন। সব আবেদনের শুনানি একই বেঞ্চে হওয়া উচিত বলে দাবি করেন বিচারপতি। টুলুর মামলা আপাতত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে পাঠিয়ে দেওয়া হতে পারে। মামলার সূত্রপাত দেউচাই মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায়। পুলিশি তদন্তে ওই ঘটনায় উঠে আসে টুলু মণ্ডলের নাম। এরপর তদন্তে জাল ছড়িয়ে পড়ে একাধিক জায়গায়। টুলুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা প্রায় 20টি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অন্তরালে থেকেই টুলু মণ্ডলকে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রক্ষা কবচের আবেদন জানান টুলু। তারপর গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে ফের আদালতে দ্বারস্থ হন এবং গতকাল বিচারপতি চন্দ্রের বেঞ্চে সেই মামলা দ্রুত শুনানির আবেদন জানান। কিন্তু অন্য বেঞ্চে মামলা বিচারাধীন থাকায় বিচারপতি চন্দ্র মামলাটি ছেড়ে দিয়েছেন।
এই বেঞ্চে সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতিকেও চ্যালেঞ্জ করেছিলেন টুলু, তবে তাতেও লাভ হলো না। অন্যদিকে আদালতের ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। গ্রেপ্তারি এড়াতে আত্মগোপন করেছেন বা নিজেকে লুকিয়ে রেখেছেন বলে আদালতের কাছে জানানো হয়েছে। সেই কারণেই এবার প্রকাশ্যে তার নাম আদালতে হাজির হওয়ার নির্দেশ জানানো হলো। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30টায় এসিজেএম আদালতে হাজির হতে হবে টুলুকে। তদন্তে চাঞ্চল্যকর দাবি করা হয়, গ্রেপ্তার এড়াতে টুলু দেশ ছেড়ে বিদেশে আত্মগোপন করেছেন। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আদালতে বিচারাধীন। এই অবস্থায় মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় টুলুর বিরুদ্ধে হুলিয়া জারির আবেদন করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার থেকে প্রকাশ্যে নোটিশ ছাঁটানো ও প্রচারের কাজ শুরু হয়েছে। টুলুর নামে থাকা বাড়ি, সম্ভাব্য আস্তানা এবং পরিচিত এলাকাগুলিতে আদালতের নির্দেশে প্রচার করা হচ্ছে। মোহাম্মদবাজারের পাথর খাদান এলাকাতেও পুলিশের তরফে প্রচার চালানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কে কোন শিবিরে আছে বোঝা দায়। আজ যাকে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে ভোট দিলেন, কাল তিনি অন্য দলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। যে দলের আপনি ঘোরতর বিরোধী, আপনার পছন্দ করা জনপ্রতিনিধি সেই দলের নামই লেখাচ্ছে। গত 3 মাসে এমন ভুরি ভুরি উদাহরণ সামনে এসেছে। তাই এবার এক সাংসদের কাছে এক ভোটারের আর্জি, ভোট ফেরত দিন। শুধু তাই নয়, ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বলেও অভিযোগ ওই ভোটারের। সরাসরি উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চিঠি লিখেছেন ওই কেন্দ্রেরই ভোটার হেমন্ত দে, যা সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তৃণমূলের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের পুরনো সঙ্গী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সুবাদে একাধিকবার উত্তর কলকাতা থেকে তৃণমূলের সাংসদও হন তিনি। রাজ্যে পালাবদলের পর বিদ্রোহী হয়ে ওঠেন তৃণমূলের 20 সাংসদ। সেই তালিকায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তার স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের হাত ধরে থাকলেও বর্তমানে এনসিপিআইতে নাম লিখিয়েছেন সুদীপ। কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে এনসিপিআইতে যোগ দেন তিনি। পরবর্তীকালে নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করতে দেখা গিয়েছে সুদীপ বাবুকে। তবে তৃণমূলের টিকিটে জিতে এভাবে এনসিপিআইতে চলে যাওয়ায় কার্যত জনগণের মতামত নিয়ে ছিনিমিনি খেলেছেন তিনি। এমন অভিযোগ তুলে সুদীপকে সরাসরি চিঠি লিখেছেন হেমন্ত দে নামে ওই ভোটার। চিঠিতে হেমন্তবাবু লিখেছেন, আপনার শারীরিক কুশল কামনা করে এই চিঠি। আমি মধ্য কলকাতার বউবাজার অঞ্চলের বংশ পরম্পরায় পুরনো বাসিন্দা এবং একজন প্রবীণ নাগরিক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের রাজ্যে পালাবদলের পর আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হলাম। বিধানসভা নির্বাচন হলো, কিন্তু লোকসভা সাংসদ ভিন্ন দলের হয়ে গেলেন। যে নাগরিক লোকসভা এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করালেন, তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন তার পছন্দের জয়ী সাংসদ নিঃসংকোচে একেবারে প্রতিপক্ষের শিবিরে চলে গেলেন সমর্থন দিতে। এখানে শেষ নয়। সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে ওই ভোটারের প্রশ্ন, আমাদের সমর্থনে ভোটে জিতে আমাদের সম্মতি ব্যতিরেকে কিভাবে আপনি আপনার দলীয় আনুগত্য পরিবর্তন করেন? আমাদের সম্মতি অর্থাৎ পুনরায় আমাদের ভোট দান। আমরা এই প্রশ্ন আইনের নয়, নৈতিকতার। নাগরিকদের পছন্দ, সমর্থন, সচেতন সিদ্ধান্তের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো জনপ্রতিনিধির এককভাবে থাকতে পারে না। এহেন রাজনৈতিক পরিস্থিতিতে উত্তর কলকাতার এনসিপি সাংসদের কাছে ভোট ফিরিয়ে দেওয়ার আবেদন রেখেছেন হেমন্ত দে। বলে রাখা প্রয়োজন, এর আগে সুদীপ বিরোধী পোস্টার পড়ে উত্তর কলকাতার বিভিন্ন অংশে, যেখানে সাংসদকে চোর বেইমান বলে উল্লেখ করা হয়, যা নিয়ে কম বিতর্ক হয়নি। এহেন পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোটারের চিঠি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বদলের বাংলায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আগামী রবিবার কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। আগামী 16 এবং 17 আগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতের একটি মেগা কর্মসূচি হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেপি নাড্ডা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। আগামী 16 আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালিত হবে। সেদিনই এই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ শুরু হবে। রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান করছে রাজ্য সরকার। সেখানে রাজ্যের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতায় আসছেন তিনি। আগামী 22 থেকে 30 আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। সেখানে যারা বক্তা থাকবেন তাদের প্রশিক্ষণ হবে 16 আগস্ট।
কলকাতার এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। সেখানে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ। এছাড়াও থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বানসাল। এই প্রশিক্ষণ শিবিরে জেপি নাড্ডারও থাকার কথা রয়েছে। এছাড়াও এই সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আর কোনো দলীয় কর্মসূচি নেই বলে বিজেপি সূত্রের খবর। আগামী 20 আগস্ট কলকাতায় আসবেন অমিত শাহ। 21 এবং 22 তারিখ তাঁর দলীয় ও সরকারি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপি নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আগামী 19 আগস্ট। এই বিষয়টি মাথায় রেখেই মূলত অমিত শাহের এই সফর। তার আগে রাজ্যে আসছেন জেপি নাড্ডা। দল থেকে সাংসদদের পদ বাতিল নিয়ে 10 দিনের মধ্যে স্পিকার ওম বিড়লা ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে যাবে কালীঘাট তৃণমূল। পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। প্রায় 3 সপ্তাহ আগে দলত্যাগ সংক্রান্ত অভিযোগ স্পিকারের কাছে জমা পড়লেও এখনও তা নিয়ে সিদ্ধান্ত নেননি ওম বিড়লা। তাই আর অপেক্ষা না করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কালীঘাট। আসলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দুভাগ হয়ে গিয়েছে। বিধানসভায় তো বটেই, লোকসভাতেও তৃণমূল নাম প্রতীকে নির্বাচিত 20 জন সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এনডিএতে যোগ দিয়ে বিজেপি সরকারকে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সদলবল নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই 20 জনের সাংসদ পদ খারিজ করার দাবিতে আলাদা আলাদা করে স্পিকার ওম বিড়লার কাছে 20টি আবেদন জমা করেছেন অভিষেকরা। কিন্তু এখনও পর্যন্ত স্পিকার ওই আর্জিগুলি নিয়ে কোনো পদক্ষেপ করেননি। আবার দল হিসাবে এনসিপিআইকেও স্বীকৃতি দেননি। এই পরিস্থিতিতে স্পিকারের উপর চাপ বাড়ানোর পন্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতীতে সুপ্রিম কোর্টই দলত্যাগ সংক্রান্ত অভিযোগের সুরাহার জন্য স্পিকারকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমার এখনও অনেকটা বাকি। তবে অভিষেকরা ততদিন অপেক্ষা করতে রাজি নন। সূত্রের খবর, কালীঘাট তৃণমূল আর 1 সপ্তাহ থেকে 10 দিন অপেক্ষা করবে। এর মধ্যে এনসিপিআই নিয়ে স্পিকার যদি কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন, তাহলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।